আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেই টের পায় সেই নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল, মাথা তুলে সায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরী হাতে আরেকটু জোর দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে। ট্যামের বুকে মাথা রেখে ঘুমোচ্ছিল সে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল পরীর। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবেই সারা রাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের, এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরী সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমোনোর। কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখেই সে বলে উঠল, এমন করছেন কেন পরিযান? আমাকে একটু ঘুমোতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরো শক্ত করে সায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমোতে সুবিধাই হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরি কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরি বলল, শুনেছি সত্যিকারের ভালোবাসা নাকি কাঁদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিযান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে, আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ পর্যন্ত থাকে মাল্লি সাহেব, সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিযান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসা মানুষকে কাঁদায়। জীবন অনেকগুলো খণ্ডে বিভক্ত। কোনো খণ্ডে জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়। পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পসরা সাজিয়ে মানব হৃদয়কে কাঁদিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়, তখন সুখের কান্নায় আবেগ আপ্লুত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়। কেউ পাওয়ার খুশিতে কাঁদে, আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আড়তে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরি উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে আসে। ঘরে এসে পরি শূন্যতা অনুভব করে। সেটা যে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পরি। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজকর্মে আর গল্প করেই সারাদিন কাটাতে হবে পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পরি। দুপুরে গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হলেই চামেলি এলো। পরীকে দেখে বলে, নতুন ভাবি নাইতে যাও? পরি হেসে বলল, হ্যাঁ। ওহ, আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়া মানা আমার, তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি, পুকুরে কেউ যায় না। আমাগো ঘরের পিছনে পুকুরটা, আমরা বাড়ির মানুষ যাই খালি। আব্বা আর কাকারা তো খেতে গেছে, আইব সন্ধ্যার পর। আহো, তুমি আর আমি যাই, মজা হইব। চামেলির কথা শুনে হাসল পরি। তারও ইচ্ছে করে পুকুরে সাঁতার কাটতে, কিন্তু সায়ের মানা করেছে তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলে। শ্বশুরবাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না। পরি ভাবল সায়ের তো এখন বাড়িতে নেই, সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পায়নি, এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরি চামেলির পিছন পিছন গেল। বড় ঘুমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে। চারিদিকে ঝোপঝাড়, কলা গাছ আর কলা গাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভিতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে।
পরি আর চামেলিকে দেখে সে অবাক হলো। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? শেহরান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়ে বাইরে যাইতে? আমাগো পুকুরে তো কেউ আহে না আপা, হ্যার লাইগা নিয়ে আইলাম। চম্পার ভালো লাগলো না চামেলির জবাব। পরিবেশ বুঝতে পারল যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামলো। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বানানো হয়েছে। বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শ্যাওলা ধরে গেছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটল না সে, তাড়াতাড়ি উঠতে হবে। চামেলি আগেই উঠে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে পড়ল বিপাকে। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়া খোঁজো, পাইয়া যাইবা। আমার কতবার সাবান হারাইছে, হাত রাইলেই পাইয়া যাইবা, ডুব দাও। চামেলির কথা মতো পরি আবারও পানিতে নামলো। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করলো। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায়? সাবান না পেয়ে পরি পানির উপরে এসে বড় করে দম ছাড়ল। তার সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গাতে স্বয়ং শায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা। মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে শায়ের। সাহসী পরি টামের ভয় ঢোক গিলল। শায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। শায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাওয়া নিষিদ্ধ। শায়ের হাতে একটা ছোট লাঠি দেখে পরি আরও ঘাবড়ে গেল। মারবে নাকি? শায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম মনে রাখেননি, তাই না? না মানে, আসলে আজকেই এসেছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে? পরি করুণ সুরে বলল, মাফ চাইছি, আর হবে না। উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো, আপনি একটু খুঁজে দেখুন না। পরির অসহায় মুখ দেখে শায়ের পানিতে নামলো। ডুব দিয়ে মুহূর্তেই সাবানটা খুঁজে আনলো। সাবান দেখে পরির মুখে হাসি ফুটল। শায়ের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না, আর আমি ছাড়া কারোর সাথে বাড়ির বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? শায়ের পরির হাতটা ধরে কাছে টেনে নিল, বলল, আমার একটিমাত্র পরিজান। আমি চাই না যে আমি ছাড়া পরিজানের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখব। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না, লাঠি দিয়ে মেরে কাঁদাবো। পরি মৃদু রাগ নিয়ে বলে, কি? শায়ের হাসল। অতঃপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলে, ভালোবেসে কুল পাই না, আবার মারবো? পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে শেহরান ভাই, তোমরা অহনো ওঠো নাই, ঠান্ডা লাগবো যে। প্রথমত খেয়ে পরীকে ছেড়ে দিল শায়ের, কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছুই বুঝলো না। শায়ের ধমকে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না, দাঁড়া, আবার আসছি। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে শায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে 2 ঘা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখল ঘরে পরি নেই, তখন পুপুকে জিজ্ঞাসা করে। শায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো শায়ের। আজকে ভালোই ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরীর। মালা শায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে। শায়ের সেই চেষ্টাই করছে।
ভেজা কাপড় বদলে ঘরে এলো পরি। সে সায়েরকে জিজ্ঞেস করলো, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরতে সন্ধ্যা হবে। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান, পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটুও মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি করে? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন তাকে ভোলা যায়। সায়ের পরীর কাছে আসার চেষ্টা করতেই খুশিনা এসে ঢুকলো। মুখটা বিকৃত করে সায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে। প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে, এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকলো না সায়ের। দুপুরের খাবার শেষ করেই সে চলে গেল। পরবর্তী সময়টুকু সায়েরের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতেই সন্ধে নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যেস মতো সে পাশের বাড়িতে গেছে। দরজায় টোকা পড়তেই খুশি হলো পরি। দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে গেল। সায়ের বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খোলে। তাই পরি থেমে গেল। আগে জানা দরকার কে এসেছে। তাই সে জিজ্ঞাসা করলো, কে? অপর পাশ থেকে জবাব না পেয়ে পরি বুঝে গেল সায়ের আসেনি। তাহলে কে এসেছে? দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরি ভাবল বোধহয় সায়েরই এসেছে, তাকে পরীক্ষা করছে। তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞাসা করল, পরিচয় না দিলে দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো। মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল, শেহরান ভাই আছে? চমকে গেল পরি। সত্যিই তো, সায়ের আসেনি। তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না। কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরি জানে। এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্তই যথেষ্ট। পরি দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেনি, আপনি চলে যান। গেল না লোকটা। ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি, আমি হইলাম পলাশ, আপনার দেবর। দরজাটা একটু খোলেন, আপনার লগে সাক্ষাৎ করতে আইলাম। পরি জানে না আদৌ কোনো দেবর আছে কিনা। এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরি বলল, আপনি চলে যান, আপনার ভাই আসলে তখন আইসেন, আপাতত চলে যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগলো। পরি জবাব দিতে দিতে হয়রান হয়ে শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই আবারও দরজায় কড়া নাড়ল কেউ। পরি বিরক্ত হয়ে গেল। নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবারও এসেছে। সে রেগে বলে, এত ঘাড়তারা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমতো খেয়ে পরি দ্রুত দরজা খুলে দিল। টায়ারকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। টায়ার এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে পরির দিকেই তাকিয়ে আছে। পরি তা বুঝতে পেরে বলল, পলাশ নামের আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে, ভেতরে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে দেইনি। শায়েরের কপাল কুঁচকে এলো। চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে? আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ, ভালো ছেলেও। পরি মাথা নাড়ালো। শায়ের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন, আর খারাপ ছেলেদের কথা তো বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান। আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরির হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরির। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজানের নেশায়। শায়েরের চোখে চোখ রেখে পরি বলে,
মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান, এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সবকিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি, যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের। যে ঠোঁটের হাসির থেকে চোখ ফেরানো যায় না, সে হাসি মারাত্মক সুন্দর, যা সামনের পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সবকিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর, শুধুই সুন্দর? হাসল শায়ের। এই প্রশ্নটা পরি আরেকবার করেছিল তাকে। শায়ের সন্তর্পণে সেই উত্তর দিয়েছিল, কিন্তু এবার সে আর কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়। আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর তখনই হয় যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়েরের মতে সব পুরুষ সুন্দর হয় না। চেহারায় মাধুর্য থাকলে কি মনটাও মাধুর্যময় থাকে? নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হল পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে, একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত। তখন ঘরের দরজা বন্ধই ছিল। পলাশ ভেবেছে সে শায়েরকে ডাকবে কিনা। এরই মধ্যে খুশিনা চলে আসে। চুলার ছাই ফেলার জন্য ভোরেই সে ঘুম থেকে ওঠে। রান্নাঘরে যাওয়ার সময় দেখল পলাশ শায়েরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন, এই হতস্তারা, তুই এই সকালে এইখানে কি করস? পলাশ চমকে ফিরে তাকালো। ফুপুকে দেখে একগাল হেসে বলল, কাল রাইতে আইলাম, নতুনভাবে দরজা খুলল না, এর লাইগা এখন আইলাম। হ্যাঁ, মনে হয় ঘুমাইতাছে। ঘুমাইব না তো কি করব? তোর মতো বলদের লাহান ঘুরবো? এখানে আইসস কেন? পলাশ যে চামেলির মতো বোকাশোকা তা জানে ফুপু। কেউ কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না, গড়গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মাই কইল চেহারান ভাই নাকি বিয়া করছে, বউ নাকি আমাগো চম্পার থাইকা মেলা সুন্দর, ফের লাইগা দেখতে আইলাম। এই বলদ, এত বিয়ানি কেউ বউ দেখতে আহে? যা সর, আর তোরে শেহরানের বউ দেখতে দিব না। কেন দিবে না? আমি কি মার মতো ঝগড়া করি? খুশিনা রেগে আরো দু কথা শুনিয়ে দিল। দুজনের চেঁচামেচিতে শায়ের পরি দুজনেই জেগে গেল। শায়ের দরজা খুলে বের হতেই পলাশ সেদিকে তাকিয়ে বলে উঠল, চেহরান ভাই উঠা পড়ছে, নতুন ভাবে উঠছে, কই দেহি। শায়ের মেজাজ গরম হয়ে গেল। আর একটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য আর তা হলো না। সে বলল, তুই এখন ঘরে যা। ফুপু কইল তোমার বউ নাকি দেখতে দিবা না। কেন? সেটা তোর মাও ভালো করেই জানে, যা গিয়ে জিজ্ঞেস কর। আর এখন এখান থেকে না গেলে কানের নিচে মারব। পলাশ পরিমরি করে দৌড়ে পালালো। বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড়। বয়স বেশি নয়, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে, শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখালেই হলো। বছরখানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে ফেলে মেয়েরা যেখানে জামা কাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়ি আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরোনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে। গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুবই ভালো একজন লোক। শায়ের গ্রামে খুব একটা আসতো না, তবুও শায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তো তিনি স্বেচ্ছায় শায়েরকে কাজে নিয়েছেন। শায়েরের কাজ হলো মালপত্রের হিসেব রাখা। প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখে রাখে সে। লোকেদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে।
সায়রের কাজে আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিদায় দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসার কিছুই বুঝে না। অবশেষে সায়রকে পেয়ে তিনি ভীষণ খুশি। সায়র টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসল। সায়র বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা। তুমি এসে বড় উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনাদের দোয়া আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইতস্তত করছে। হয়তো তিনি কিছু বলতে চান। সায়র তা বুঝতে পেরে বলল, চাচা, আপনি কিছু বলতে চাইলে নির্ভয় বলতে পারেন। আসলে শেহরান, বড়ই দুঃখে আছি। বড় জামাই তো কিছুই জানে না। ভাবতাছি ছোট মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেব, যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো, আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি। বাবা শেহরান, এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। সায়র চমকালো না। ও আগেই কিছুটা আন্দাজ করেছিল, তাই অত্যন্ত বিনয়ের সুরে সে বলতে লাগলো, চাচা, আপনি হয়তো জানেন না। অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই জানে শুধু যে আমি বিবাহিত। সেজন্য আপনিও হয়তো জানেন না। আমাকে ক্ষমা করবেন। চমকে গেলেন ইলিয়াস আলী, সাথে হতাশাগ্রস্তও হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা, না জেনে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো, কিছু মনে করব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে। তোমাদের দাওয়াত রইল। না আসলে আমি বেজার হব। সায়র হেসে সম্মতি দিল। সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে। ইলিয়াস চলে গেলে সায়র নিজের কাজে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানো সময়টা যেন দ্রুতই চলে যায়। দুপুর হতেই ফিরে এলো সায়র। পরী তখন গোসল সেরে উঠোনে শাড়ি মেলছে। সায়র তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করল। পরী পিছন ফিরে সায়রকে দেখেই সেদিকে এগিয়ে গেল। সায়রের মুখের দিকে তাকিয়ে দেখল ঘাম ঝরছে কপাল বেয়ে। পরী নিজের আঁচল সায়রের দিকে এগিয়ে দিয়ে বলে, ঘাম ঝরছে আপনার, মুছে নিন। আপনি মুছে দিলে মন্দ হয় না। পরী বিনা বাক্যে ঘাম মুছে দিয়ে সায়রকে নিয়ে ঘরে আসে। হাত পাখা এনে সায়রকে বাতাস করতে করতে বলে, রৌদ্রের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন। আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন কি? পরী নাসূচক মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচাইতে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে তখন কতটা স্নিগ্ধ লাগে আপনাকে। পাখা ঘোরানো থেমে গেল পরীর। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল সায়রের পানে। সায়র বলেছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে। সেজন্য কি এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরীর? পরী খেয়াল করল তার চোখ থেকে এখনই নোনা জল গড়িয়ে পড়বে। সায়র বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগেই তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করল পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তেই সায়র পরী ছিটকে দূরে সরে গেল। কি হয়েছে তা দেখার জন্য সায়র বাইরে এলো। দেখল উঠোনে একটা বড় সড়ো নারকেল পড়ে আছে। এটাই সম্ভবত চালের উপর পড়েছে। তখনই নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে আসে, শেহরান ভাই, সরেন, নইলে আপনার মাথায় পড়ব। ছোট টিনের ঘরের চারিদিক দিয়ে বেড়া দেওয়া, কলপার রান্নাঘরের দিকটাও ঢাকা। সায়রের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয়। বেড়ায় ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ। বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে। ভর দুপুরে পলাশের ইচ্ছে করছে পিঠে খাবে। হেরুনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য। হুট করেই সে গাছে চেপে বসে আর এই বিপত্তি ঘটায়। সায়র বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে
কাউকে শান্তিতে থাকতে দেবে না। খুশিনাও চলে এসেছে। তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলেন, ও হেরো, তোর বলদ দামড়া পোলা কি মানুষ হইব না? এই ভর দুপুরে গাছে উঠটা কি করতাছে? হেরোনাও তেড়ে এলেন ঘর থেকে। তাতে তোমার কি? আমার পোলাই পিঠা খাইব, তোমার এত বাধে কেন? ঘরের সালে নারকেল ফেলাইছে, ঘরটা তো খাইব, পোলা নামা। নামাবো না আমার পোলা, আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না, তা দূরে যাও না, এইখানে আহো কেন? টায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায়। চালের দিন নেমে গেছে কিছুটা, এটাকে ঠিক করতে হবে, নয়তো বাদল দিনে বৃষ্টির পানি পড়বে। ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছুই করতে পারে না। বছর খানেক আগে যে ঘটনা ঘটিয়েছে, তারপর এখন বাড়িতে এসেছে। বাইরের কেউ দেখলে আস্ত রাখবে না ওকে, কয়েকদিন পরই চলে যাবে সে। তাই হেরোনা আদর যত্ন করছেন ছেলেকে। এই মুহূর্তে হেরোনার সাথে ঝগড়ার কোনো মানেই হয় না। খুশিনা যা বলার বলুক, তাই সায়রার সেদিকে এগোলো না, নিজ গন্তব্যে সে চলে গেল। কিন্তু নারকেল গাছটা আর সে রাখলো না, পরের দিন লোক দিয়ে কেটে ফেলল। হেরোনার রাগ হলেও কিছু বলতে পারলেন না, কেননা সায়রের বাবার জমি সায়রের চাচারা মিলে দখল করে রেখেছে। সায়রের দাদা তার সমস্ত সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়েছেন। একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি সায়র পেয়েছে, কম করে বিঘা 2 কিংবা তার থেকে একটু কম হবে। সায়র কখনোই নিজের সম্পত্তি চায়নি। এখন কিছু বললে সায়র যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে, হেরোনা কিছুতেই তা হতে দেবে না। তাই তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। বাকি 2 যাকেও চুপ থাকতে বললেন। তবে চিন্তা হেরোনার গেল না, কেননা সায়র এখন বিয়ে করেছে। বাচ্চা হলেই তো সায়র নিজের ভাগ বুঝে নেবে, এজন্য বেশ চিন্তা হয় হেরোনার। জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ। মহিলারা আঁচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন আবার বের হচ্ছেন, চোখের পানি ফেলছেন কেউ কেউ। বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন। কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থানে। গরুর গাড়িটি এসে থামতেই আগে নামলো সায়র, তারপর পরী। ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার। পরী ধীর পায়ে অন্দরে ঢুকল। অন্দরের উঠোনে আজ অনেক মহিলারা। সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে। সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগলো সে। শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরী। মালা জেসমিন মেঝেতে বসে আছে, রূপালী পালঙ্কের উপর বসে আছে। আবেরজানের পুরো শরীর চাদরে ঢাকা। কাল রাতে পরলোক গমন করেন আবেরজান। পরীকে রাতেই খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর সায়র দেরি করেনি, তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে। দীর্ঘ 8 মাস পর পরী নিজ বাড়িতে পা রেখেছে। কাজের জন্য সায়র সময় পাচ্ছিল না, বিধায় আসতে পারে না। কিন্তু আবেরজানের মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না। ইলিয়াসকে না জানিয়েই আসতে হলো। পরী রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওকে ধরে কেঁদে উঠল, বলল, দাদি আর নেই রে পড়ি, আমাদের ছেড়ে চলে গেছে। পরী শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না, কারণ আবেরজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। তার কটু কথাতে মালা কষ্ট পেত, সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করতো না। তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না বলে পরীর ধারণা। তবে মুখ ফুটে সে কিছুই বলে না। জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন। শাশুড়ি যেমনই হোক না কেন, মা বলে ডেকেছেন এতদিন, সম্মান দিয়েছেন, সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন। কষ্ট তো হবেই। মহিলারা ধরাধরি করে আবিরজানকে নিচে নামালো, গোসল করালো গরম পানি দিয়ে। তারপর সাদা কাফনে মুড়ে দিয়ে খাটিয়ায় শুইয়ে দিল। আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিক ভরে উঠেছে। আবিরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে এলো সবাই। পরী খাটিয়ার পাশেই দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি আবিরজানের বন্ধ চোখে। একসময় কতই না এই মহিলার মৃত্যু কামনা করেছে, তখন অত কিছু বোঝেনি, কিন্তু এখন বুঝলো একটু হলেও কষ্ট হচ্ছে। নিজের রক্ত বলে কথা।
রূপালী হুট করেই আবিরজানের পা জড়িয়ে ধরে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মাফ করে দিও দাদি, না জেনে অনেক কথা বলেছি তোমাকে, ভুল বুঝেছি, বেঁচে থাকতে বুঝতে পারিনি, মাফ করো তুমি। মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন। শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয়, সে যতই খারাপ মানুষ হোক না কেন। কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে, কারো না কারো ভালোবাসা সেও পায়। বিদায় নিয়ে চলে গেল আবিরজান। পুরো অন্দর শান্ত এখন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ, ঠিক তেমন। মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে। অন্দরের বারান্দায় বসে আছে সবাই। কুসুম আর শেফালি ভাত ডাল ঘরে নিচ্ছে। কেউ মারা গেলে সে বাড়িতে 3 দিনের মধ্যে চুলায় আগুন জ্বালানো নিষেধ, তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে। যারা কবর খুঁড়ছেন এবং বাকি কাজ করছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে। ঘরের মহিলারা শুধু বাকি আছে। কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না। কারো মন তো ভালো নেই, কেউ তো খাবে না বলে মনে হয়। কুসুম পরীর অভিব্যক্তি বুঝতে পেরে সেদিকে এগোয়। গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে কুসুম? কুসুম অত্যন্ত নিচু গলায় বলল, কাইল রাইত থাইকা সবাই না খাওয়া আপা। আচ্ছা চল রান্নাঘরে, সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি। কুসুম আর পরী রান্নাঘরে গেল। সব কিছু এলোমেলো হয়ে আছে। পরী কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো। গেরামে যে কি হইল, খালি মানুষ মরতেই থাহে। আল্লাহ কোন গজব ফেলাইলো তা তিনিই ভালো জানে। আল্লাহ যাদের পছন্দ করে তাদের সব সময় পরীক্ষা করেন। কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন। পরী একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞাসা করে, বিন্দুর খুনিদের কি খবর কুসুম? আমি দূরে থাকি, বিধায় কোনো খবর পাই না, তুই জানিস? হঠাৎ করেই মনমরা হয়ে গেল কুসুম। মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে। সে বলে, কি কমু আপা, বিন্দু তো গেল, লগে তার সম্পানেরেও নিয়ে গেল। পরীর হাত থেমে গেল। ডালের বাটিটা রেখে বলল, সম্পান মাঝি? কি বলছিস কুসুম, ভালো করে বল। আপনি জানবেন কেমনে আপা, আপনি তো অনেক দূরে থাহেন। আপনি এই বাড়ি থাইকা যাওয়ার 7 দিন পর সম্পান গলায় দড়ি দিছে আপা। বিন্দুরে যেই গাছে ঝুলাইছিল এই ডালেই ফাঁস দিছে। সম্পানের মা পাগল হইয়া গেছে আপা। পরে নিশ্চুপ রইল কিছুক্ষণ। সম্পান যে এভাবে আত্মহত্যা করবে তা ভাবেনি পড়ি। সম্পানের জন্য খারাপ লাগছে। বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল। ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত। কেন জানি আজ পরীর কষ্ট হলো না। কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে। পরী আর ভাবতে পারল না সম্পানকে নিয়ে। সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল, আর কিছু নেই কুসুম, শুধু ডাল? হ আপা, আর কিছু নাই। সকাল সকাল সবাই তাড়াতাড়ি কইরা ডাল রান্না করছে। পরী চুপ থাকলো। ভাবল, সায়ের তো ডাল পছন্দ করে না। ও বাড়িতে শুধু পরী আর ফুপুই ডাল খেত, কিন্তু আজকে সায়ের খেয়েছে তো। পরী চোখ তুলে কুসুমের দিকে তাকালো, বলল, উনি কি খেয়েছে কুসুম? সায়ের ভাই খাইছে তো। তুই দেখেছিস? আমি নিজে খাওয়াইছি তারে। ও। আর কোনো বাক্য ব্যয় করলো না কেউ। পরী সব কিছুই গুছিয়ে বাইরে এলো। প্রথমে কেউ খেতে না চাইলেও পরী জোর করে সবাইকে নিয়ে গেল। তবে পেট ভরে কারো খাওয়া হলো না। সবাই কোনো রকম খেয়ে নিজ ঘরে চলে গেল। পরীও ঘরে গেল। সায়ের জানালার ধারে দাঁড়িয়ে আছে। পরী একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। আলমারি খোলার শব্দে সায়ের ফিরে তাকালো। পরীর চোখে চোখ পড়তেই পরী সেদিকে এগিয়ে গেল। বলল, গোসল করেছেন? খেয়েছেন? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। সায়ের নিঃশব্দে হাসল। পরীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আমি না খেলে কখনো খেয়েছেন আপনি? জেনেও প্রশ্ন করছেন? পরী প্রসঙ্গ পাল্টে বলে,
আপনি কি জানেন সম্পান মাঝির কথা? সম্পান? না তো, কোথায় সম্পান? সম্পান মাঝি আত্মহত্যা করেছে। চমকালো শায়ের। পরীর দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরী বলল, আমিও আজকে শুনলাম, কুসুম বলেছে। আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে। জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় পরিজান? আমার থেকে তা আপনি ভালো জানেন। আপনার থেকেই তো ভালোবাসা শিখছি আমি। প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি। আপনিই বলুন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি, তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিজান? জীবন দিয়ে কি ভালোবাসা প্রমাণ করা যায়? তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? সেও তো পারত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয়, আর কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে। ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি। সময়ের বেড়াজালে আটকে যায় সব, পাল্টে যায় ভাগ্য লিখন। গামছা আর শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে শায়েরকে দেখছে পরী। সব সময় অদ্ভুত লাগে শায়েরকে। যখন শায়ের কথা বলে তখন ওর চোখে চোখ ফেরানো দায়। পরী আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে। পরী বলে ওঠে, আপনার পরিজানকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব। আপনার ভালোবাসা ছাড়া পরিজান আর কিচ্ছু চায় না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে, জানেন কি? পরী মাথা নেড়ে বলে, ভারতের সম্রাট শাহজাহান। তার স্ত্রীর নাম মমতাজ। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন। ইতিহাস সেরা সে মহল। তিনি তার ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? শায়ের মৃদু হেসে জবাব দিল, শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পরিজান? এখন সারা বিশ্ব দেখলেও মমতাজ কিন্তু তাজমহল দেখেনি। আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আপনার ভালোবাসা প্রমাণ দিন, কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই। শুধু এটুকুই আমার পাওয়া। তাজমহলেই কি শুধু ভালোবাসা হয়? কুড়ে ঘরে হয় না বুঝি? শায়ের উত্তর না দিয়ে হাসল। পরী আর সময় ব্যয় করে না। শায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে যায়। রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। পরী তখন রূপালীর ঘরে গেল। মনমরা হয়ে বসে আছে রূপালী। পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে। পরী হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকুলের দিকে। পিকুল এখন বসতে পারে। পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়। পরী অবিকল তার মায়ের মতো সুন্দর। মায়ের থেকে একটু বেশি বলা চলে, তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই। পিকুল ঝাঁপিয়ে পড়ে পরীর কোলে। পরীর বুকের সাথে মিশে থাকে সে। রূপালী বলে, দেখ, জন্মের পর তো তোকে পায়নি বলতে গেলে। কি সুন্দর খালামণিকে চেনে নিয়েছে। কেন চিনবে না? আমাদের রক্ত না। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তাই তো দেখছি। দাদিকে কি ভুল বুঝেছো আপা? কোন ভুলের মাপ চাইছিলে তুমি? হঠাৎ করে রূপালী চুপ করে গেল। এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হলো সে। পরী আবারও জিজ্ঞাসা করতেই সে বলে, অনেক কটু কথা শুনিয়েছি তাকে। বুড়ো মানুষ, আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা, তাই মাফ চাইলাম। পরী পিকুলের গালে হাত বুলাতে বুলাতে বলল, সেজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা। আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করতে, কিন্তু সে এমন কি মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাপ চাইবে? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যিই আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন। তুইও বুঝবি পরী, সময় এলেই বুঝবি। সময়ের অপেক্ষা করতে পারবো না, তুমিই বলো।
কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয়, তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায়। এখন বল, একটা প্রশ্নের উত্তর নিবি নাকি অনেক প্রশ্নের? জবাব না দিয়ে রূপালীর দিকে তাকিয়ে রইল পরী। এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে। সব কিছু ধোঁয়াশা মনে হচ্ছে। পরীর মনে হচ্ছে ওর সামনে যা কিছু আছে তা শুধুমাত্রই আবছা, মেঘে ঢাকা সব কিছু। মেঘ কেটে গেলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। 3 দিন পর মিলাদের আয়োজন করা হয়। হুজুর ডেকে এনে ঘরেই সব কিছু সম্পন্ন করা হয়। এই 3 দিন পরী আর সায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে। পরীর যেন থাকতে ইচ্ছে করলেও থাকা হয়ে ওঠে না। সায়ের তাকে ফেলে যেতে নারাজ, তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না। যাওয়ার আগে আবেরজানের কবর দর্শনে গেল সে। ইতিমধ্যেই বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। একদিন মাটির নিচে সবাইকে যেতেই হবে, আগে কিংবা পরে যেতে হবেই। তবে ইমানের সাথে যাওয়াই শ্রেষ্ঠ। পরী জানে না কি এমন ভালো কাজ আবেরজান করেছে যার জন্য রূপালী আজ এত আফসোস করছে তার জন্য। বোনের কথা মতো সে সময়ের থেকে সব জবাব নেবে বলে মন স্থির করেছে। সায়ের পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে পরীজান, চলুন। পরী সায়ের দিকে এক পলক তাকিয়ে আবারও কবরের দিকে তাকালো। বলল, কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। সব শত্রুতা, বিরোধিতা, হিংস্রতা, এমনকি ভালোবাসাও এখানে স্থির। তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে? কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না? সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় পরিজান। সবাই যদি আপনার মতো ভাবত তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকত, ঠিক আপনার মতো। অতঃপর পরীর হাত ধরে নিয়ে গেল সায়ের। যাওয়ার আগে বাড়িটাকে ভালো করে দেখে নিল পরী। এই কি সেই বাড়ি যেই বাড়িতে পরী ছিল? সব কিছুই স্বাভাবিক থাকলেও পরীর কাছে সব কিছু অস্বাভাবিক লাগছে। পরীকে অন্য মনস্ক দেখে সায়ের জিজ্ঞাসা করে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? পরী জবাব দিল, আমার কেন জানি না মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে যা আমার অজানা। কিন্তু আম্মা, আপা, কুসুম, শেফালি, দাদি এবং জুম্মান জানে কি এমন হয়েছে সবার। হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, তাই এরকম লাগছে সবাইকে। না, আমি কুসুমকে দেখেছি রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাত অস্বাভাবিকভাবে কাঁপছিল, এমনকি পুরো শরীরও। সামান্য বিষয় নিয়ে ভয় পাচ্ছিল। ওর ঘাড়ে একটা ক্ষত ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল পড়ে গিয়েছিল, কিন্তু আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে। আর জুম্মানকে তো এই 3 দিনে দেখলামই না। যে ছেলেটা আমার এত পাগল, সেই ছেলেটার মুখ আমি 3 দিনে দেখলামই না। কিছু তো একটা হয়েছে। আম্মা, আপা, বাকি সবাই আড়াল করছে আমার থেকে। আপনার যদি সেরকম কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন, আমি বাধা দেব না। পরী নিশ্চুপ রইল। সায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না, কেননা মানুষটা তাকে ছাড়া থাকতে পারবে না। পরী যে তার অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়া পরী নিজেও থাকতে পারবে না। যে মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে, যার স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়, তাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না। তাই সব অজানা রহস্য নূরনগরে ফেলে যাচ্ছে শ্বশুরবাড়ি। পরী দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাড়ি থেকে চলে আসার পর সব কিছু বদলে গেছে। আপাকে রেখে আসার পর থেকে আমি ভয়ে আছি। না জানি কোন হিংস্র পশু থাবা মারে। আপা যে বড়ই দুর্বল প্রকৃতির, আঘাত সে সহ্য করতে পারে না। সায়ের পরীর হাত চেপে ধরে বলল, আপনি চিন্তা করবেন না পরিজান। অন্দরের সব নারীরা সুরক্ষিত, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছুই না। আমাকে বলবেন কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না, আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন। পরী আর কথা বলল না, গাড়িতে হেলান দিয়ে বসে রইল।
কি বলবে সে শায়েরকে? আখির ওর নিজের কাকা। এই লোকটা যে ওদের 3 বোনের দিকে হাত বাড়িয়েছিল। শায়ের তা জানলে কি করবে? হয়তো কিছু করতে পারবে না। আখিরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ। না হলে 3 ভাতিজিদের দিকে এমন কুৎসিত নজর দেয়? অতীত টানতে চায় না পড়ি, আর না শায়েরকে বলতে চায়। সূর্য যখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই নবীনগর পৌঁছলো ওরা। ঘরে ফিরতেই চম্পা এসে হাজির হলো। পরি মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে বলে। পরির সাথে চম্পার এখন ভাব হয়েছে। চম্পা নিজেই এসেছে। পরি তাতে বেশ খুশি। সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক। সবাই একসাথে হাসি খুশি থাকাটাই জীবনের বড় পাওয়া। তাই পরি সহজেই এবাড়ির সবার সাথে মিশছে। চম্পা আর চামেলি প্রতিদিন আসে পরির সাথে গল্প করার জন্য। রাতে সায়র এখন একটু দেরি করে ফেরে, সেজন্য ওরাও থাকে। কখনো আম, জাম্বুরা, তেঁতুল মেখে 3 জনে কাড়াকাড়ি করে। কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে। টেলিভিশন না দেখলেও চম্পা আর চামেলির মুখে অনেক সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পরীর। ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে পরীর। আজকেও চম্পা এসেছে পরীর সাথে গল্পগুজব করতে। সে জলপাইয়ের আচার এনেছে পরীর জন্য। পরি হাসি মুখে তা গ্রহণ করে। আচার খেয়ে বেশ প্রশংসা করল। এর আগেও হেরোনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে। তার রান্নার হাত খুব ভালো। চম্পা পরীর থেকে বিদায় নিয়ে নিজ ঘরে ফিরে গেল। ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হলো সে। কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা। চম্পাও হাসল, বলল, সব কিছু ঠিকঠাক হইব তো মা? আমার কথা শুনলে সব ভালো হইব তোর। বাড়িটা দে। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে শায়েরের ঘরের দিকে তাকালো। এই ঘরটাতে সে থাকতে চায়। শায়েরের বধূ হতে চায় তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে। এতে যে হেরোনারও লোভ আছে তা জানে চম্পা। তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ নয়। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ে লোভ তৈরি করে ধ্বংসলীলা। লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না। তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। তবে অতি আশ্চর্যের বিষয় হচ্ছে, ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিব্রাইলের কাছে। নীল নদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীল নদে পানি ফিরিয়ে দেন এবং জিব্রাইলকে পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবুও সেই ভৃত্যতা উপেক্ষা করে নিজেই মনিব শাস্তি চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছিল, ওই অকৃতজ্ঞকে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান জিব্রাইল। সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনোই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। হেরোনা যার কারণে সব সময়ই আতঙ্কে থাকেন। শায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হেরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি 2 ভাই আর তার বউয়েরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হেরোনার মেয়ে চম্পাকে। শায়ের বলতে পাগল সে এখনো সে শায়েরের চরণতলে একটু ঠাঁই চায়। যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে। কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়। যার সাথে এক বিশেষ ধরনের ঔষধ মেশানো থাকে, জাদুর গ্রামের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরোনা। পরি যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে শায়েরের সাথে বিয়ে দিয়ে দেবেন হেরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকে উৎসর্গ করছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে, শায়ের তো পুরুষের জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না, সে যতই রূপবতী হোক না কেন।
তেমন করে পরীকেও সে ছুঁড়ে ফেলে দিবে। তারপর চম্পার সাথে সায়রের বিয়ে দেবেন। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে। কিন্তু সায়রের পরিজন সম্পর্কে অবগত নন বলেই এসব কাজ করছে হেরোনা। যদি জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনতো না। সায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনের শাড়ি দেখে অবাক হলো সে। কেননা সায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। সায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়। সেই দৃশ্যটা সায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে সায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে কি হলো পরীর? ঘরে আসতেই দেখলো পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে সায়ের। সে ভাবছে এখনো তো নামাজের সময় হয়নি। পরক্ষণেই ভাবলো হয়তো নফল নামাজ পড়ছে। তাই সায়েরও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে। শুক্রবারে দুপুরের পর বাড়িতেই থাকে সায়ের। নামাজ শেষে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। সায়ের পরীর পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পরীজান? হঠাৎ সায়েরের কথায় চমকে উঠে পরী। কোনো এক ধ্যানে মগ্ন ছিল সে। সায়েরের কথাতে ধ্যান ভঙ্গ হলো তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, বাড়িতে যাব না। কদিন হলো তো এসেছি, আমার কিছুই হয়নি। তাহলে আপনার মুখে হাসি নাই কেন পরিজান? আমি যেই হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পরিজান? পরি তৎক্ষণাৎ সায়েরের হাত মুঠোয় নিয়ে বলে, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখে থাকতে পারবো না। তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখল সায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকোবেন না, সব বলুন, ভালো লাগবে। পরি সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, বলে, আপার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর, তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল সায়ের। সেও হাত ধরে পরীর। তারপর বলল, আপনার চাই, তাই তো? ফুপু বলেছিলেন একটা বাচ্চার কথা, কিন্তু একটু চুপ থেকে পরী বলে, আচ্ছা, আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারবেন পরিজান। আপনি ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সাথেই আছেন। কখনো আর এই নিয়ে চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল, আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু, বুঝেছি, ফুপু আপনাকে চাপ দিচ্ছে, তাই তো? না, ফুপুরও তো মন চায়, তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না, আপনাকে মন মরা থাকতে দেখে ভালো লাগে না আমার। আমার পরিজনকে সব সময় হাসি খুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ের। না জানি কখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়। ভাবনা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে, তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হলো সায়ের। গ্রামের পথে প্রায়শই ওরা যায়। তবে আজকে রাতে বের হয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী। রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলেছে সায়ের আর পরী। আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরেছে পরীকে। রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না। ফাঁকা রাস্তাটা দুজনে বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। সায়ের বলে, কিছু ভালোবাসা আর কিছু অনুভূতি গোপনে সুন্দর, জানেন কি? না তো, আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি, ভালোবাসা সবই গোপন ছিল। কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতেই খুশি ছিলাম। কিন্তু বিধাতা যে আকাশ সহ চাঁদটাকেই আমাকে দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে সায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল।
আপনাকে দেখার পর কাক ভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটি বার দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন? কিন্তু আপনার চোখে কখনোই সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন করে রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বোঝায় পড়ি। তখন শায়ের পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালি আলোতে চিকচিক করে উঠল নূপুরটা। পরি এবার ভীষণ অবাক হলো। এই সেই হারিয়ে যাওয়া নূপুর, যেটা পাগলের মতো খুঁজেছে পরি, আর সেটা কিনা শায়ের কাছে ছিল। সে বুঝতেই পারেনি। পরি জিজ্ঞাসা করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নূপুরের মালিক আমার হবে, তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল? বিনিময় হাসল পরি। শায়ের হাঁটু মুড়ে বসে নূপুরটা পরিয়ে দিল পরীকে। শায়ের উঠে দাঁড়ানোর আগেই কারো সাথে ধাক্কা লাগে পরির। ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে। পেছন ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখল পরি। শায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরি আগন্তুকের দিকে তাকিয়েছিল তখনও। শায়ের বলল, এই যে দাঁড়ান, চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন? মেজো কাকি? শায়ের অবাক হলো, বলল, মেজো কাকি? আপনি চিনলেন কিভাবে? পরি তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চাল চলন আমি খুব ভালো করে চিনি। সে যেই সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছি। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? শায়ের নিজেও তা খেয়াল করে। সত্যি তো, কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। শায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে। কেননা ইদানিং পরি শায়ের মেজো কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বুঝছে সে। সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরি এতদিন এসব পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, ওর কি তাতে? কিন্তু যখন বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে, তখন পরি ভেবেছে কিছু তো খাপলা আছে। পরির ধারণা সঠিক হলো যখন খুশিনা পরদিন এসে শায়েরকে ডাকলো। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শায়ের। খুশিনা তখন শায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। কামে যাস তুই? কিছু বলবে তুমি? কইতাম। কি কমু, তুই আমার পোলা, তোর ভালার লাগেই কইতে হইব। তোর বউয়ের তো পোলা পান হইব না, বংশধর তো আনন্দ লাগবো, নইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউও থাক, তুই চম্পারে বিয়া কর। পরি যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরির। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে, আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরি কিছু বলল না, শুধু শায়ের জবাবের আশাতেই ছেয়ে রইল। শায়ের শান্ত স্বরেই বলে, আজ বলেছ, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এ কথা না শুনি ফুপু। কেন কব না শেহেরান? তোর কি বাপ হবার ইচ্ছা করে না? দেখ, সব ভাইবা দেখছি আমি, তাই তোর বউয়ের সামনেই কইলাম, তুই বিয়া কর, দেখবি সব ঠিক হইয়া যাইব। শায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে আমার, চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বলল আমার বউয়ের বাচ্চা হবে না? খুশিনা জবাব দিল না। জবাব দিল পরি, বড় কাকি বলেছে, তাই না ফুপু? এবারও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলেছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা শায়ের বউ হোক। এখন যখন পরি মা হতে পারবে না জেনেছে, তখন চম্পার সাথে শায়ের বিয়ে হলে ভালোই হবে, এই ভেবে খুশিনা রাজি হয়েছেন। বড় কাকি কিভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুললেন, চম্পা তোমাকে কইতে হুনছে। শায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো? আর চম্পা শুনলই বা কিভাবে? পরির মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি চম্পার নাটক ছিল? রাগে পরির চেহারাটা লাল বর্ণ ধারণ করল। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই।